ক্লাস 11-এর ফিজিক্সের ফার্স্ট সেমিস্টারের কথা মাথায় রেখে আমরা এখন কিছু মাল্টিপল চয়েস টাইপ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। আজকে আমাদের প্রশ্নগুলো মূলত ঘর্ষণ অধ্যায় থেকে। প্রথম প্রশ্নটা দেখা যায়, বলছে এম ভরের স্ল্যাবের উপর, ক্যাপিটাল এম ভরের স্ল্যাবের উপর স্মল এম ভরের ব্লক মসৃণ মেঝের উপর রাখা আছে। এ হলো মসৃণ মেঝে, তাতে স্ল্যাবের উপর ব্লক রাখা আছে। ব্লকের উপরে এফ বল প্রয়োগ করা হচ্ছে। এফের মান সর্বোচ্চ কত হলেও ব্লক ও স্ল্যাব একসঙ্গে চলবে। দেখো ওপরে আছে কিন্তু ব্লকটি, তাতে বল দিচ্ছে, তাহলে স্ল্যাব চলবে কেন? এখন প্রশ্ন এটা আসাই স্বাভাবিক। তোমার কাছে খুব সহজ উত্তর, ঘর্ষণ বলের জন্য। কারণ ঘর্ষণ বল যখন দায়ী গতির জন্য, এই ঘর্ষণ বল তারপরেই প্রশ্ন আসবে চলঘর্ষণ না স্থিত ঘর্ষণ। অবশ্যই ব্লক দুটো যখন একযোগে মুভ করছে, ওদের মধ্যে কোনো আপেক্ষিক গতি নেই, তখন এই ঘর্ষণ বলটা হবে স্থিত ঘর্ষণ বা স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন। এইবারে ব্লকের তল এবং স্ল্যাবের তল কিন্তু অনুভূমিক। এই ঘর্ষণ বলের মানটা কত তোমরা জানো? ঘর্ষণ বল যদি F1 হয়, তাহলে F1 সমান μs ইন্টু আর। স্থিত ঘর্ষণ বল তার সীমাস্থ মানের কথা আমরা বলছি। আর এর মানটা কত? আর সমান mg। তাহলে দেখো আর সমান স্মল এম ইন্টু জি, কারণ স্মল এম ভরের যে ওজন সেটাই ব্লকের উপরে কাজ করছে এবং এটাই রিয়াকশান ফোর্স এখানে। তাহলে রিয়াকশান ফোর্স কিন্তু এমজি। তাহলে ঘর্ষণ বলের সীমাস্থ মান μs ইন্টু এমজি। এই বলটা পর্যন্ত ঘর্ষণ বল পেতে পারে নিচের ব্লকটি। তাহলে আমরা আরেকবার একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি। ওপরের ব্লকটিতে বল দিয়েছি, তাহলে উপরের ব্লকের গতির বিরুদ্ধে ঘর্ষণ বল কাজ করবে। আর নিচের স্ল্যাবটার কি হবে? উপরের ব্লক যদি ডান দিকে এগিয়ে যায়, তাহলে দেখো স্ল্যাব কিন্তু পিছিয়ে যাচ্ছে, তাহলে তার উপরে ঘর্ষণ বল কিন্তু ডান দিকেই কাজ করবে, তাকে গতি দেবে। এই ঘর্ষণ বল কতটা কাজ করবে? ওদের মধ্যে কিন্তু আমরা বলেছি ওরা একসঙ্গে চলবে, অর্থাৎ আপেক্ষিক গতি নেই, স্থিত ঘর্ষণ বল কাজ করবে। এবং এর মানটা কত? μs ইন্টু এমজি। এর প্রভাবে, এই বলের প্রভাবে নিচের ব্লকের সর্বোচ্চ ত্বরণ কত হবে? দেখো এইখানে ঘর্ষণ বল যদি F1 হয়, তাহলে F1 বাই ক্যাপিটাল এম, কারণ এই তোমার স্ল্যাবের ভর তো ক্যাপিটাল এম, তাহলে F1 এর মান কত? μs ইন্টু স্মল এম ইন্টু জি বাই ক্যাপিটাল এম। এই ত্বরণটাই হলো সর্বোচ্চ ত্বরণ, যা নিয়ে দুটো ব্লক একসঙ্গে চলতে পারবে। তাহলে এই বলের মানটা কত হবে? যদি দুজন একসঙ্গে চলে, পুরো সিস্টেমের কথা ভাবলে, যেহেতু ঘর্ষণ বল ক্রিয়া প্রতিক্রিয়া বল, তাকে কিন্তু হোল সিস্টেমের জন্য পাবো না, তাহলে তখন বল এফ সমান সমান কত হবে? স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু এ, ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু এ। এবং এর মানটা, এর সর্বোচ্চ মানটা μs ইন্টু স্মল এম জি বাই এম। তাহলে এটা বসিয়ে দিই, তাহলে ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু μs এম জি বাই ক্যাপিটাল এম। দেখো এই ব্র্যাকেটেড কোয়ান্টিটিটাকে ক্যাপিটাল এম দিয়ে ভাগ করলে 1 প্লাস স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু μs ইন্টু এমজি। এখানে অবশ্য ঘর্ষণ গুণাঙ্কের মান বলেছিল মিউ, তাহলে μs এর জায়গায় মিউ হলে যে অপশানটা আসবে সেটাই নেব। দেখো সি অপশানে এটা আছে 1 প্লাস স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু মিউ এমজি। সুতরাং 1 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হলো সি। এইবার আমরা 2 নম্বর প্রশ্নে যাব। এই প্রশ্নটি কি বলে? দেখো আগের প্রশ্নেরই অনুরূপ প্রশ্ন, যে 40 কেজি ভরের একটি স্ল্যাব মসৃণ মেঝের উপর রাখা আছে। 40 কেজি ভরের এটা হলো স্ল্যাব, স্ল্যাবটা মসৃণ মেঝের উপর রাখা আছে, স্ল্যাবের উপর 10 কেজি ভরের ব্লক আছে। স্ল্যাব এবং ব্লকের ঘর্ষণ গুণাঙ্ক μs সমান 0.6, এটা হলো স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, আর চল ঘর্ষণ গুণাঙ্ক 0.4।
10 কেজি ভরের ব্লকের ওপর 100 নিউটন বল প্রয়োগ করলে স্ল্যাবের ত্বরণ কত হবে? এখন দেখো, প্রথম প্রশ্ন, ওরা কি একসঙ্গে চলবে না আলাদা আলাদাভাবে চলবে? যদি একসঙ্গে চলে তাহলে স্থিত ঘর্ষণ দিয়ে ভাবতে হবে, আর আলাদা আলাদা চললে চলো ঘর্ষণ দিয়ে ভাববো। তা দেখো, হোল সিস্টেমের ত্বরণ সমান মোট প্রযুক্ত বল 100 বাই সিস্টেমের মোট ভর 40 + 10, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ওরা যদি একসঙ্গে চলতো, যে ত্বরণ হতো সিস্টেমে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা বল দিয়েছি ওপরের অংশে ব্লকে, আর স্ল্যাব চলবে। স্ল্যাব কেন চলবে? অবশ্যই ঘর্ষণ বলের প্রভাবে। এই ঘর্ষণ বলটা কেমন ঘর্ষণ বল? এখন আমাদের দুটো যদি একযোগে চলে তাহলে স্থিত ঘর্ষণ বল, আর যদি আলাদাভাবে চলে তাহলে চলো ঘর্ষণ বল। তাহলে আমরা ধরে নিই আগে স্থিত ঘর্ষণ বলের কথা। দেখো, 10 কেজি ভর আছে, তাহলে তার জন্য রিয়াকশান ফোর্স 10 × জি 9.8 অঙ্কে বলে দিয়েছে, বসালে পরে হলো 98 নিউটন। তাহলে ঘর্ষণ বলের মানটা কত? মিউ এস × আর। আমরা একসঙ্গে চলছে ধরেছি, তাহলে 98 × মিউ এস। দেখো, মিউ এস বলেছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক 0.6, একসঙ্গে চলবে কিনা এটা দেখছি, তাহলে 58.8 নিউটন। এই ঘর্ষণ বলের প্রভাবে নিচের ব্লকে ত্বরণ কত? 58.8/40। 40 × 188, 4 বারে, তাহলে 4 বারে হলো 160, 200 4 বারে হলো 160, 280, 1.47। তাহলে দেখো, আমাদের দাঁড়ালো কি, যদি বা ওরা একসঙ্গে চলতো তাহলে সর্বোচ্চ ত্বরণ হতো 1.47 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু সিস্টেমের ত্বরণ বেরিয়েছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সুতরাং তারা একযোগে চলবে না। তাহলে আমাদের যখন একযোগে চলবে না, তাহলে ব্লক এবং স্ল্যাবের মধ্যে রিলেটিভ মোশন আছে। রিলেটিভ মোশন বা আপেক্ষিক গতি থাকলে তখন কিন্তু যে ঘর্ষণ কাজ করবে সেটা কিন্তু চলো ঘর্ষণ। তাহলে তখন ঘর্ষণ বল কত? তুমি জানো মিউ কে × আর হবে। আর এর মান কত? 98 নিউটন। তাহলে মিউ কে কত বলেছে? 0.4 চলো ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে 0.4 × 98। তাহলে নিচের ব্লকের ত্বরণ কত? এ সমান মিউ কে × আর, এটা ঘর্ষণ বল বাই নিচের ব্লকের ভর 40, তার মানে 0.4 × 98/40। দেখো, এখানে একটা শূন্য নামলো, 4 100-তে কেটে গেল, 0.98। তাহলে ত্বরণ হলো 0.98 তোমার মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো, এরটা হলো কারেক্ট আনসার, তাহলে 2-এর এ হলো গিয়ে কারেক্ট আনসার। নেক্সট আমরা 3 নম্বর প্রশ্নে যাওয়ার চেষ্টা করি। 3 নম্বর প্রশ্নে বলছে এ ও বি ব্লকের মধ্যে ঘর্ষণ বল আর বি ব্লক ও মেঝের মধ্যে ঘর্ষণ বল বের করো। দেখো, দুটো ব্লক বি এবং এ রাখা আছে। ব্লক দুটোর মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক বলে দিয়েছে 0.1, আর ব্লক আর মেঝের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.6। তুমি 80 নিউটন বলের টানছো, তার ফলে নিচের ব্লক আর মেঝের মধ্যে কতটা ঘর্ষণ বল কাজ করছে আর ব্লক দুটোর মধ্যে কতটা ঘর্ষণ বল কাজ করছে, এটা তোমাকে দেখতে হবে। দেখো, প্রথমেই একটা প্রশ্ন তোমার মনে আসবে, আনতেই হবে, সেটা হলো ব্লকগুলো কি চলবে না চলবে না। মানে নিচের ব্লকে যে ঘর্ষণ বল কাজ করছে সেটা যদি F1 বলি, F1 কি গ্রেটার দ্যান এফ না লেস দ্যান এফ? যদি লেস দ্যান এফ হয় F1, ঘর্ষণ বল কম, তাহলে চলবে, নাহলে চলবে না। তাহলে আগে দেখি নিচের তলে ঘর্ষণ বল কত হবে। দেখো, মোট ওজন কাজ করছে, মোট ভরটা হলো 20 কেজি, তাহলে ওজন হলো 20 জি, তাহলে রিয়াকশান ফোর্স হলো 20 × জি। তাহলে রিয়াকশান ফোর্স হলো 20 কেজি ভরের জন্য 20 × জি নিউটন। দেখো, এত নিউটন। তাহলে ঘর্ষণ বল কত? মিউ বলে দিয়েছে 0.6, তাহলে মেঝেতে যে ঘর্ষণ বল মিউ × আর 0.6 × 20, জি এর মান যদি আমরা 10 বসিয়ে দিই তাহলে 120 নিউটন, 200 × 0.6। কিন্তু আমরা বল দিচ্ছি 80 নিউটন। তাহলে দেখো, এই যে F1 কিন্তু গ্রেটার দ্যান এফ, তার মানে ঘর্ষণের যে সীমাস্থ মান আমরা বের করলাম, F1 যেটা বের করেছিলাম সীমাস্থ মান, এই সীমাস্থ মানটা কিন্তু এক্ষেত্রে এফের থেকে বড়,
তার ফলে কি হবে, তোমার সিস্টেমটা চলতেই পারবে না। তাহলে নিচের ব্লক স্থির থাকবে, তাহলে নিচের ব্লকে ঘর্ষণ বল কতটা দেখো, নিচের ব্লক যেহেতু স্থির থাকবে তার উপরে স্থিত ঘর্ষণ বল কাজ করছে। স্থিত ঘর্ষণ বল কেমন, সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। তাহলে সেলফ অ্যাডজাস্টিং যদি ফোর্স হয় তাহলে নিচের তল বি আর মেঝের মধ্যে ঘর্ষণ বল কত হবে, যতটা বল প্রয়োগ করেছি তার সঙ্গে সমান 80 নিউটন। তাহলে বি আর মেঝে দ্বিতীয় ক্ষেত্রে যে প্রশ্নটা তারই উত্তর আগে বেরোলো 80 নিউটন। এবার যদি বি স্থির থাকে এও স্থির থাকবে, তাহলে তাদের মধ্যে কোনো তো আপেক্ষিক গতিবেগ বা আপেক্ষিক গতির কোনো প্রবণতাই নেই, কোনো প্রশ্নই নেই, সেখানে ঘর্ষণ বল তাহলে শূন্য। তাহলে এ ও বি ব্লকের মধ্যে ঘর্ষণ বল হলো শূন্য, আর বি ব্লক আর মেঝের মধ্যে ঘর্ষণ বল হলো 80 নিউটন। সুতরাং ডি হলো আমাদের কারেক্ট আনসার। সুতরাং আমাদের 3 নম্বর কোশ্চেনের কারেক্ট উত্তর হলো ডি। এইবার আমরা 4 নম্বর প্রশ্নে যাই। 4 নম্বর প্রশ্নে কি বলছে, 2 কেজি ভরের একটি ব্লক অমসৃণ মেঝের ওপর রাখা আছে। মেঝে ও ব্লকের মধ্যে কার্যকর স্থিত ঘর্ষণ গুণাঙ্ক 0.4, এফ সমান 3 নিউটন মানের একটি বল ব্লকের উপর আরোপ করলে ঘর্ষণ বলের মান কত। দেখো এরকম বল যখন সিঙ্গেল ব্লকে আরোপ করেছি তখন ঘর্ষণ বলের সীমাস্থ মানটা দেখি, প্রযুক্ত বলের মান তার থেকে বেশি না কম এটা আমরা দেখব। দেখো 2 কেজি ভরের বস্তু আছে, তাহলে তার ওজন 2 ইন্টু জি নিচের দিকে কাজ করছে, রিয়াকশান ফোর্স ওপরের দিকে। তুমি জানো ঘর্ষণ বল F1 সমান মিউ ইন্টু আর, মিউ এর মান বলে দিয়েছে স্থিত ঘর্ষণের গুণাঙ্ক 0.4 ইন্টু আর হলো 2G, 2 ইন্টু জি ধরো 10, তাহলে হলো 8 নিউটন। কিন্তু তুমি বল দিয়েছো কত, 3 নিউটন, তাহলে চলবে না। তাহলে বস্তু স্থির থাকবে, স্থির থাকবে মানে কীরকম ফ্রিকশান কাজ করছে, স্ট্যাটিক ফ্রিকশান। স্ট্যাটিক ফ্রিকশান এবং স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্সের একটা বৈশিষ্ট্য, এটা স্বনিয়ন্ত্রক বল। প্রযুক্ত বল যতখানি, ফ্রিকশনাল ফোর্সও ততখানি হয় যতক্ষণ বস্তু স্থির। 3 নিউটন বল দিয়েছো, তাহলে ফ্রিকশনাল ফোর্সও হবে 3 নিউটন। সুতরাং এখানে 4-এর এ হলো কারেক্ট আনসার। তাহলে 4 নম্বর প্রশ্নে কারেক্ট আনসার এ। এবার আমরা 5 নম্বর প্রশ্নে যাব। 5 নম্বর প্রশ্নে কি আছে দেখো, বলছে একটা ইনসেক্ট একটি অর্ধগোলাকার তলে গড়িয়ে ধীরে ধীরে ওপরে উঠছে। এই অর্ধগোলাকার তলে ইনসেক্ট ও অর্ধগোলাকার তলের ঘর্ষণ গুণাঙ্ক 1/3। অর্ধগোলকের কেন্দ্র ও ইনসেক্টের যোগকারী রেখা উল্লম্ব রেখার সঙ্গে আলফা কোণ করেছে। বলছে আলফার সর্বোচ্চ মানের জন্য ওই ইনসেক্টটা পড়ে যাচ্ছে না সামনে আছে। তো দেখো এখন তোমার মনে প্রশ্ন আসবেই, এখন ইনসেক্টটা পড়বে কেন, আসলে ওর ওজন তো সোজা নিচে কাজ করছে, তাহলে ওজনের জন্য পড়তে যাওয়ার কথা। ওজনের একটা উপাংশ নত তলে কাজ করবে। দেখো এই কোণটা যদি আলফা হয়, আমরা সোজা বাড়িয়ে নিলে এই কোণটা আলফা, তাহলে এই দিক বরাবর অ্যালং পি এ এই ওজনের উপাংশ হবে mg সাইন আলফা। এবার দেখো তলের উপরে লম্ব প্রতিক্রিয়া বলের উপরে, তাহলে এটা পড়বে কেন mg সাইন আলফার জন্য। এরপরে প্রশ্ন কিন্তু এটা না পড়ে সামনে আছে, তল সাপেক্ষে স্থির আছে, যেখানে গিয়ে ও উঠতে পেরেছে, সর্বোচ্চ যে কোণে উঠেছে উল্লম্ব রেখার সঙ্গে আলফা কোণ, ইনসেক্টের যোগকারী উল্লম্ব রেখার সঙ্গে কোণ আলফা, আলফার সর্বোচ্চ মানের জন্য। আলফা যখন সর্বোচ্চ তখন কি করছে, ও পড়ছে না কেন, ঘর্ষণ বলের জন্য। কোন দিকে ঘর্ষণ বল কাজ করবে, mg সাইন আলফা ওকে ওজনের উপাংশ নামাচ্ছিল, তার বিপরীতে। এবার ঘর্ষণ বলটা কত হয়, লম্ব প্রতিক্রিয়া বলের সঙ্গে সমানুপাতিক। দেখো পিও রেখা কিন্তু তলের ওপরে লম্ব, তাহলে লম্ব প্রতিক্রিয়া বল আর এমজিকে ভাঙছি, এইদিকে পিএল রেখা বরাবর এর উপাংশ হলো mg কস আলফা, তল বরাবর mg সাইন আলফা। আর ও mg সাইন আলফার জন্য নামতে গেলেই বাধা দেবে ঘর্ষণ বল। তাহলে যখন পর্যন্ত সাম্যাবস্থায় আছে ততক্ষণ পর্যন্ত দেখো এই এফ সমান mg সাইন আলফা আর আর সমান mg কস আলফা। তাহলে সাম্যের শর্ত অনুযায়ী আমরা এটা লিখতে পারি যে এই যে এফের মান কত, এফ সমান হলো তোমার এফ ঘর্ষণ বল সমান mg সাইন আলফা, সে mg সাইন আলফাকে সামলে দিয়েছে। আর রিয়াকশান ফোর্স সে কাকে সামলেছে, mg কস আলফাকে। তাহলে আর সমান mg কস আলফা। তাহলে দেখো এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। 1কে 2 দিয়ে ভাগ করো, এফ বাই আর সমান মিউ এস সমান ট্যান আলফা। মিউ এসের মান কত বলেছে, ঘর্ষণ গুণাঙ্ক 1/3,
তাহলে এটা হলো 1/3 সমান ট্যান আলফা। তাহলে বুঝতেই পারছো কট আলফা সমান 3, ট্যান আলফার অনন্য কট আলফা নিলে পরে 3 হয়ে গেল। তাহলে এ হলো কারেক্ট আনসার। তাহলে 5 নম্বর প্রশ্নের কারেক্ট উত্তর হলো এ। এবার আমরা 6 নম্বর প্রশ্নে যাওয়ার চেষ্টা করি। 6 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে একটি লরি ডালার খোলা প্রান্ত থেকে 5 মিটার ভিতরে 40 কেজি ভরের একটি বাক্স আছে। লরিটি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলছে। লরি ও বাক্সের ঘর্ষণ গুণাঙ্ক 0.15। লরি থেকে বাক্সটি যখন পড়ে যাবে তখন লরিটি অনুভূমিক রাস্তায় কত দূর যাবে? এখন প্রশ্ন, লরিটি থেকে বাক্সটা পড়ে যাবে কেন? কারণ ওদের আপেক্ষিক গতির সৃষ্টি হয়েছে বলে। তাহলে বাক্সের উপরে যে ঘর্ষণ বল কাজ করবে সেটা কিন্তু চলঘর্ষণ বল, এবং বাক্সের উপর কতটা ঘর্ষণ বল কাজ করবে? দেখো লরির ভেতরে 5 মিটার ভেতরে বাক্সটা আছে, বাক্সটার উপরে তাহলে ঘর্ষণ বল কাজ করছে। লরি চলেছে সামনে, তাহলে বাক্সের ওপরও সামনের দিকে ঘর্ষণ বল কাজ করবে। কতটা ঘর্ষণ বল কাজ করবে? দেখো মিউ ইন্টু স্মল এম ইন্টু জি, যেখানে স্মল এম হলো বাক্সের ভর। তাহলে তার জন্য যে ত্বরণ যদি A1 বলো, তাহলে তাকে বাক্সের ভর দিয়ে ভাগ করে দিলাম মিউ জি। তাহলে মিউ এর মান বলেছে 0.15 আর জি বলে দিয়েছে তোমার 9.8। দেখো এই জি বলেছে 9.8, তাহলে যদি আমরা বসিয়ে দিই 1.47 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো লরি ডান দিকে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, বাক্সও সেদিকে যাচ্ছে 1.47 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। তাহলে লরি সাপেক্ষে বাক্সে যদি আপেক্ষিক ত্বরণের কথা ভাবি, তাহলে দেখো বাক্সের ওপরে লরির বিপরীতমুখী ত্বরণ চাপিয়ে দিই আমরা। দুটো একই দিকে গেলে আপেক্ষিক বেগ হয়। বের করার জন্য লরি যদি স্থির থাকতো তাহলে তাকে এদিকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দিলাম, তাহলে লরির ত্বরণ হলো 0। বাক্সকেও দিতে হলো বিপরীতমুখী ত্বরণ, এটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো লরি সাপেক্ষে বাক্সের আপেক্ষিক ত্বরণ হলো 2 - 1.47, তার মানে 0.53 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোন দিকে? লরি যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে। দেখো 2 বড়, বিপরীত দিকে। এই ত্বরণে বাক্স যখন লরি সাপেক্ষে 5 মিটার গেছে সে পড়ে যাবে। তাহলে বাক্সের আপেক্ষিক সরণ এস হলো 5 মিটার। প্রথমে যখন বাক্স ছিটকাতে শুরু করলো সেই মুহূর্তে লরিরও যা বেগ বাক্সেরও তাই বেগ। তাহলে প্রাথমিক আপেক্ষিক বেগ লরি সাপেক্ষে বাক্সের কিন্তু 0। তাহলে কতক্ষণে পড়বে বাক্সটা? দেখো এ আপেক্ষিক ত্বরণ কিন্তু 0.53 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এস আর টাইম চাই আমার, টি সময়ে পড়ে গেল। তাহলে এস সমান হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার। এসটা কত? 5 সমান কত? হাফ ইন্টু এ কত? 0.53 ইন্টু টি স্কোয়ার। তা দেখো ওদের টি স্কোয়ার সমান 10/0.53। কিন্তু প্রশ্ন করেছে ততক্ষণে লরিটি অনুভূমিক রাস্তায় কত দূর যাবে। লরিটির কিন্তু নিজের ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে লরি রাস্তা সাপেক্ষে কত দূর যাবে? ধরো ডি, তাহলে ডি সমান হাফ ইন্টু লরির ত্বরণ 2 ইন্টু টি স্কোয়ার। তাহলে হলো টি স্কোয়ার, কিন্তু টি স্কোয়ারের মান আমরা বের করে রেখেছি 10/0.53। তাহলে এটা হলো 10/0.53। দেখো দশমিক তুলে দিলে 1000/53, 53কে 53 470, 8 বারে 424, 430, 460, 0.8 424, 18.8 মিটার। সুতরাং যে দূরত্ব গিয়ে বাক্সটা পড়ে যাবে সেটা 18.8 মিটার। সুতরাং 6 নম্বর প্রশ্নের বি হলো গিয়ে আমাদের কারেক্ট আনসার। এইবার আমরা 7 নম্বর প্রশ্নে যাব, দেখি কি বলছে। বলছে যে এ ও বি এর মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। দেখো এ একটা বক্স, বি আর একটা বক্স। ওই ধরো লরির ডালায় ধরো বি বাক্সটাকে এঁটে দিয়েছি। এবার বলছে যে এ ব্লকের ত্বরণ, এটা ধরো লরির ঠিক ডালার উপরে একটা বাক্সকে একটু জোরে চেপে ছেড়ে দিয়েছি। বলছে এ ব্লকের ত্বরণ ন্যূনতম ত্বরণ কত হলে, এর ত্বরণ কত হলে ব্লকটি পড়ে যাবে না। দেখো ত্বরণ যদি
এফ হয়, তাহলে ব্লকের ওপরে যে পরিমাণ ফোর্স কাজ করবে, যেটা রিয়াকশান ফোর্স, সেটা হলো এমএফ। আচ্ছা, প্রথম প্রশ্ন করো তো নিজেকে, যে বি ব্লকটা পড়বে কেন? ওর ওজনের জন্য। পড়বে না কেন? ঘর্ষণ বলের জন্য। যদি না পড়ে যায় তাহলে তল সাপেক্ষে স্থির আছে এটা বলতে পারি। যদি তল সাপেক্ষে স্থির থাকে তাহলে আপেক্ষিক গতি নেই, তাহলে কীরকম ঘর্ষণ বল? অবশ্যই স্থিত ঘর্ষণ বল। স্থিত ঘর্ষণ বল। তাহলে স্থিত ঘর্ষণ বলের লিমিটিং ভ্যালু কত? দেখো 0.2 মানে মিউ ইন্টু কত হলো এমএফ। এমএফ হলো রিয়াকশান ফোর্স। দেখো রিয়াকশান ফোর্স সমান এমএফ, এক্ষেত্রে এফ ত্বরণে গেলে। তাহলে আর সমান সমান এমএফ, এটা আমরা বসিয়ে দিচ্ছি 0.2 ইন্টু এমএফ। এটা ঘর্ষণের সীমাস্থ মান। এটা কার থেকে বড় যদি হয়, ওজন বলের থেকে বড় বা তার সঙ্গে যদি সমান হয়, তাহলেই বাক্স পড়বে না। তোমার কাছে কি চেয়েছে? ন্যূনতম ত্বরণ। তার মানে এফের মানটা, এফের মান গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু কী হবে? দেখো এমএম কেটে দিলে G/0.2। G/0.2 এর মানটা ভাবো। 0.2 মানে 1/5, তাহলে 5G। জি এর মান যদি তুমি 9.8 বসাও, 5 ইন্টু 9.8 49। তাহলে এফের মান হলো এফ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 49 নিউটন। তোমার কাছে বলেছে ন্যূনতম ত্বরণ, 49 G/মিউ এফের মান, ত্বরণ বেরোচ্ছে, তাহলে 49 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমার কাছে বলেছে ন্যূনতম ত্বরণ, তাহলে ত্বরণের ন্যূনতম মান 49 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 7D হলো কারেক্ট আনসার। দেখো এফ ত্বরণে গেলে যে বল কাজ করবে তলের সাপেক্ষে ব্লকের উপরে, সেটা এমএফ। এটাই রিয়াকশান ফোর্সের সঙ্গে সমান। এবার আমাদের প্রশ্ন ছিল ব্লকটা পড়বে কেন? ওজনের জন্য। দ্বিতীয় প্রশ্ন, পড়বে না কেন? ঘর্ষণ বলের জন্য। ঘর্ষণ বল কোন দিকে কাজ করছে? ওপরের দিকে। এটা কী ধরনের ঘর্ষণ বল? স্থিত ঘর্ষণ বল। কেন স্থিত ঘর্ষণ বল? কারণ ব্লকটা পড়ছে না, তাহলে লরি সাপেক্ষে বা এ ব্লকের সাপেক্ষে ওটা কিন্তু স্থির আছে। তাহলে স্থিত ঘর্ষণ বল মানে ভ্যারিয়েবল ফোর্স। কোন মানটা বের করবো আমরা? লিমিটিং ভ্যালু। লিমিটিং ভ্যালুটাই যদি এমজি এর সঙ্গে সমান বা তার থেকে বড় হয়, তাহলেই সাম্যাবস্থা থাকবে জানো। তাহলে তা থেকে দেখলাম এফের মান হলো গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 49, তাহলে এফের ন্যূনতম মান হলো 49 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট কোশ্চেনের আনসারে যাই আমরা। এরপরে আমরা আসছি যে প্রশ্নে, সেটা হলো 8, কোশ্চেন নাম্বার 8। বলছে একটা বেলুন এ ত্বরণে নিচে নামছে। বেলুনটির আয়তন অপরিবর্তিত রেখে কতখানি ভর নিচে ফেললে বেলুনটি এ ত্বরণে উপরে উঠবে? প্রথম কথা হলো, বেলুনটা যখন আছে, বেলুনে কি কি ফোর্স কাজ করছে। দেখো এম ভরের বেলুন, তাহলে নিচের দিকে এমজি কাজ করছে, ওপরের দিকে কাজ করছে বয়ান্ট ফোর্স। তাহলে এর ইকুয়েশন অফ মোশন কী হবে? ওই এ ত্বরণে নামছে, তাহলে এমজি মাইনাস বি, এটা হলো লব্ধি বল সমান এমএ। এবার বলছি বেলুনটা থেকে কতখানি ভর ফেললে, কি অপরিবর্তিত রেখে? আয়তন। তার মানে বয়ান্ট ফোর্স বলছি অপরিবর্তিত। বেলুনটা এ ত্বরণে ওপরে উঠবে, তাহলে যখন ওপরে উঠছে তাহলে বয়ান্ট ফোর্স বড়। এখন কিন্তু বেলুনের ভর এম নয়, এম ড্যাশ ভর ধরো ফেলে দিয়েছি, তাহলে বেলুনের ভর এম মাইনাস এম ড্যাশ, তার ওজন এম মাইনাস এম ড্যাশ ইন্টু জি। সে কিন্তু উঠছে উপরে বলছে, তাহলে বি বড়। তাহলে এখন এর ইকুয়েশন অফ মোশন বি মাইনাস এম মাইনাস এম ড্যাশ ইন্টু জি সমান কী হবে? এম মাইনাস এম ড্যাশ ইন্টু এ, ভর ইন্টু ত্বরণ। লব্ধি বল সমান ভর ইন্টু ত্বরণ। এই 1 নম্বর ইকুয়েশান, এই 2 নম্বর ইকুয়েশান। 1 আর 2 যদি যোগ করে দিই, বয়ান্ট ফোর্স কিন্তু কেটে যাবে। তাহলে দেখো কী দাঁড়ালো? এমজি, আর এখানে যোগ করছি, তাহলে মাইনাস এমজি কেটে গেল, তাহলে কে থাকলো? এম ড্যাশ জি সমান সমান, দেখো এখানের এম এ আর এখানের এম এ যোগ হলো 2ma মাইনাস এম ড্যাশ এ। এম ড্যাশ এ ডান দিকে নিয়ে আসো, তাহলে এম ড্যাশ ইন্টু জি প্লাস এ সমান 2ma। তাহলে এম ড্যাশ সমান কত? 2ma বাই জি প্লাস এ। এতখানি ভর যদি ফেলে দেওয়া হয়, তাহলে কিন্তু বেলুনটা এ ত্বরণে উপরে উঠতে থাকবে। তাহলে কত হলো? 2ma বাই জি প্লাস এ। তার মানে 8-এর কারেক্ট আনসার হলো গিয়ে আমাদের এ। 8 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হলো এ। এইবারে পরের প্রশ্নে যাই আমরা। বলছে একটা কনভেয়ার বেল্ট 2 মিটার পার সেকেন্ড সুষম বেগে গতিশীল। একটি বাক্সকে খুব ধীরে ধীরে বেল্টের উপর রাখা হয়।
বেল্ট ও বাক্সের ঘর্ষণ গুণাঙ্ক 0.5 হলে বাক্সটি কত দূর অতিক্রম করে বেল্ট সাপেক্ষে স্থির হবে। দেখো, তাহলে বেল্টের যেহেতু ইনিশিয়াল ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড, বাক্সকে জাস্ট রেখে দিয়েছো, তাহলে ওদের আপেক্ষিক বেগ ছিল প্রথমে 2 মিটার পার সেকেন্ড। বলছে বেল্টে কত দূর বাক্সটা গেলে বেল্ট সাপেক্ষে স্থির হবে, মানে অন্তিম বেগ ওদের কিন্তু হয়ে যাবে, আপেক্ষিক বেগ হবে 0। বেল্টও যে বেগে যাবে, বাক্সও সে বেগে। এখন বেল্টের গতিতে কতটা আপেক্ষিক ঘর্ষণ বলের জন্য কতটা গতিতে কতখানি মন্দনের সৃষ্টি হবে আপেক্ষিক গতিতে, সেটা আমরা দেখি। দেখো, কনভেয়ার বেল্ট কিন্তু অনুভূমিকভাবে মুভ করে, সুতরাং আর রিয়াকশান ফোর্স হবে, যদি আমি বাক্সকে রেখেছি, বাক্সের ভর m হয়, তাহলে R সমান mg, ওর ওজন সমান সমান রিয়াকশান ফোর্স। তাহলে ঘর্ষণ বল কত হবে? ঘর্ষণ বল F সমান মিউ আর, তার মানে মিউ mg। তাহলে ওর যে মন্দন হবে F/m, আপেক্ষিক মন্দন মিউ mg/m, তার মানে কত হলো? মিউ জি। বলছে কত দূর যাবার পরে, কত দূর অতিক্রম করার পরে, ধরে আপেক্ষিক সরণ হলো s। তাহলে দেখো, ভি স্কোয়ার মানে 0 স্কোয়ার সমান ইউ স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস 2as, মন্দন এ কিন্তু মিউ জি। মিউ কত? মিউ বলে দিয়েছিল আমাদের 0.5, জি বলেছে 10, তাহলে 0.5 ইন্টু জি 10 ইন্টু এস, ভি স্কোয়ার ইকুয়ালস টু কত হলো? ইউ স্কোয়ার মাইনাস 2as। আমরা কিন্তু আপেক্ষিক গতির কথা ভাবছি। প্রথমে কিন্তু তোমার বেল্টের বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড, বাক্সটাকে জাস্ট রেখেছি, ওর বেগ ভূমি সাপেক্ষে 0, তাহলে ওদের আপেক্ষিক বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড। শেষে দুজন একসঙ্গে একই বেগে চলছে, তখন আপেক্ষিক বেগ 0। আপেক্ষিক ত্বরণ, দেখো বেল্টটা চলেছে সুষম বেগে, তার তো কোনো ত্বরণ নেই, কিন্তু বাক্সটার যেহেতু আপেক্ষিক গতি রয়েছে, তাই ফ্রিকশনাল ফোর্সের জন্য ওর গতিতে কিন্তু মন্দনের সৃষ্টি হবে। কনভেয়ার বেল্টটা বলেছে আমি অনুভূমিকভাবে চলেছে, তার ফলে রিয়াকশান ফোর্সের মানটা এমজির সঙ্গে সমান, তাহলে ঘর্ষণ বল কত হবে? মিউ এমজি। তাহলে গতিতে যে মন্দন F/m সমান মিউ জি। এটা হলো কার মন্দন? বাক্সের যে মন্দন, সেটাই হলো ওদের আপেক্ষিক মন্দন। বেল্ট সাপেক্ষে বাক্সের আপেক্ষিক গতির কথা আমরা বিবেচনা করছি। তাহলে আমরা যদি ভাবি বেল্টটা 2 মিটার পার সেকেন্ড প্রাথমিক বেগে এগোচ্ছিল, তার মানে বেল্টের আপেক্ষিক বেগ বাক্সের সাপেক্ষে 2 মিটার পার সেকেন্ড, শেষে দুজনেই একই বেগ প্রাপ্ত হয়েছে, আপেক্ষিক বেগ 0। তাহলে আপেক্ষিক যদি মন্দন ভাবি বেল্টের, তাহলে সেই ক্ষেত্রে বাক্স সাপেক্ষে বেল্টের আপেক্ষিক মন্দন, বাক্স যাবে সামনে, তাহলে বাক্স সাপেক্ষে যখন নেবে, বাক্সের যা মন্দন বেল্টের আপেক্ষিক, বাক্সের গতিতে অ্যাকচুয়ালি গতিবেগ বাড়ছে, ত্বরণ আছে, তাহলে বেল্টের মন্দন থাকছে বিপরীত দিকে। সেই মন্দনের মানটা বাক্সের মন্দনের সঙ্গে সমান, সেটা হলো মিউজি। তাহলে দেখো, আমরা পেলাম ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as। আপেক্ষিক বেগ শেষে 0, প্রথমে ছিল 2, আর আপেক্ষিক যে মন্দন সেটা মিউ জি বসিয়ে নিলাম, মিউ 0.5 ইন্টু জি 10 ইন্টু এস। তাহলে দেখো, 4 সমান কত হলো? 4 সমান 5 ইন্টু এস, 5 ইন্টু, দেখো 2as, এখানে একটা 2 মিস করেছি, দেখো মিউ ইন্টু জি লিখেছি, এস লিখেছি ইন্টু 2, তার মানে 5, 10s, সরি। তাহলে 4 সমান দেখো এইটুকুটা ছিল এ, এটা হলো এস, কিন্তু ভি স্কোয়ার সমান তো 2as হবে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as, একটা 2 থাকবে। তাহলে 4 সমান এটা হলো গিয়ে তোমার 5, 10s, তাহলে এস সমান 0.4, তাহলে এসের মান হলো 0.4। তাহলে দেখো 9-এর কারেক্ট আনসার, 9 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হলো এ, তাহলে 9-এর এ হলো কারেক্ট। আজকে লাস্ট প্রশ্ন নিয়ে এবারে আমরা আলোচনা করব 10 নম্বর প্রশ্ন। কি বলছে? M1 M2 ভর হালকা সুতার সাহায্যে যুক্ত, M1 M2 M3 তিনটে ভর চিত্রের মতো কপিকলের উপর দিয়ে গেছে,
M2 M3 ও টেবিলের ঘর্ষণ গুণাঙ্ক M2 M3 টেবিলের ওপরে আছে, ওদের ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে M1 ভরের নিম্নমুখী ত্বরণ হবে যখন M1 সমান M2 সমান M সমান M3 সমান M, M1ও যায়, M2ও যায়, M3ও তাই সমান M। দেখো, যখন হোল সিস্টেমের কথা ভাববো, টান বল কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া বল। ক্রিয়া প্রতিক্রিয়া বলের তো অস্তিত্ব থাকবে না যখন পুরো সিস্টেমের কথা ভাববো। তাহলে এখানে কি বল কাজ করছে? 1 নম্বর হলো এই M1G নিচের দিকে, আর গতির বিরুদ্ধে ঘর্ষণ বল কাজ করবে। তাহলে দেখো, আমাদের আলটিমেট ইকুয়েশনে কি কি থাকবে? প্রথমত হলো M1G গতির দিকে, আর গতির বিরুদ্ধে কত? দেখো, M2-র জন্য যে ঘর্ষণ বল মিউ আর, তাহলে মিউ mg, M1ও M, M2ও M, সব M দিয়েই লিখছি। তাহলে M1G সমান সমান mg লিখলাম। গতির দিকে mg, ঘর্ষণ বল কাজ করছে কোথায়? গতির বিরুদ্ধে। মিউ M2G মানে মিউ mg, এটারও তাই M3-র মিউ M3G মানে মিউ mg। এই টোটাল লব্ধি বল হয়ে গেল। গতির দিকে mg, বিপরীতে এটা, সমান সমান কত হবে? 3টের ভর ইন্টু এ, মোট ভর সিস্টেমে 3m ইন্টু এ। তাহলে তোমার কাছে চেয়েছে নিম্নমুখী ত্বরণ M1 ভরের, তাহলে এ সমান সমান, দেখো এম কমন নিয়ে আমরা কিন্তু কেটে দিতে পারি। তাহলে এটা কত হলো? জি কমন নিয়ে লিখলে জি ইন্টু 1 মাইনাস 2 মিউ বাই 3, তাহলে জি ইন্টু 1 মাইনাস 2 মিউ বাই 3। সুতরাং সি হলো কারেক্ট আনসার, 10-এর সি হলো গিয়ে কারেক্ট আনসার। এখানে আজকের আলোচনা আমাদের শেষ হলো। পরবর্তীতে আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি এবং সার্কুলার মোশনের ওপরে লেসন দেব। সেমিস্টার সিস্টেমের যেটা মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন হবে, MCQ টাইপ, সেই অনুযায়ী বিভিন্ন ধরনের কোশ্চেন দেওয়ার চেষ্টা করছি। কারণ কোশ্চেন প্যাটার্ন এমনই হওয়া স্বাভাবিক যে সব কোশ্চেনই কঠিন হবে না, আবার কিছু কিছু কোশ্চেন তো একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্নগুলো যদি আমরা লক্ষ্য রাখি তাহলে সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে। সেই লক্ষ্য রেখেই এই লেসনগুলো করার চেষ্টা করা হচ্ছে।